প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টারকাস্টে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান এবং আজ আমাদের মাঝে এমন একজন আছেন যিনি নায়ক, অভিনেতা এবং তার পাশাপাশি বলা যেতে পারে যে আজকাল তিনি কিন্তু ক্যামেরার পেছনেও কাজ করছেন এবং 2012 সালে বিজ্ঞাপনের মধ্য দিয়ে তার বিনোদন জগৎ বা মিডিয়া জগতে কাজের শুরুটা হয় এবং পরবর্তীতে তিনি কিন্তু থেমে থাকেননি। আস্তে আস্তে করে প্রত্যেকটি ধাপ অতিক্রম করে এখন তাকে আমরা দেখতে পাচ্ছি বড় পর্দায়, তার পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন। আমাদের সঙ্গে আছেন আমার ভীষণ পছন্দের, আপনাদেরও ভীষণ পছন্দের সুমিত সেনগুপ্ত। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো, আপনি? ভালো তো থাকবেনই, নায়ক নায়িকারা সবসময় ভালো থাকে। সে তো থাকে, আরো আচ্ছা, এই বেশি ভালো থাকার কারণটা কি? আচ্ছা, বেশি ভালো থাকার আজকে তো বেশি ভালো থাকার কারণ হচ্ছে যে বিজয়ের এই প্রোগ্রামে আসা। প্রথম সিনেমা যেটি ছিল, যে এই সিনেমাতে আপনার কাজ করার সুযোগ হয়েছিল, শেষ নায়ক। হ্যাঁ, একেবারেই এফডিসির যে গদবাঁধা সিনেমাগুলো আমরা দেখি সেই ঘরানার ছিল এবং তারপর থেকে আপনি কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তিত করে এখন কিন্তু আপনি যেটা হয় যে অন্য ধারার সিনেমাগুলোতেও কাজ করছেন। তো এটি কি আগে থেকে প্ল্যান ছিল, বা ওই যে এফডিসি কেন্দ্রিক সিনেমা থেকে কিভাবে আসলে বেরিয়ে আসাটা হলো? খুব ভালো কোয়েশ্চেন এটা। মানুষের কিন্তু প্রতিদিন সিচুয়েশন, গল্প, অবস্থান পরিবর্তন হতেই থাকে। আমাদের ইন্ডাস্ট্রির কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে আমাদের 20 বছর আগে একরকম ছিল, 20 বছর পরে একরকম, তো এটা চেঞ্জ হয়। তো আসলে আমি মনে করি যে অভিনেতাদেরও অনেকটা এরকম হওয়া উচিত। সে আসলে কোথায় নিজেকে দেখতে চায় সেটার জন্য প্রতিদিন তাকে চেঞ্জ হওয়া, পরিবর্তন হওয়া। সেই পরিবর্তনটা অবভিয়াসলি মানে আমি বলবো এটাকে অ্যাডপ্ট করার মতো, আসলে অবজার্ভ করে অ্যাডপ্ট করার মতো, মানিয়ে নেওয়ার বিষয়টা। আর যেটা আমি শুরু থেকে বলি যে শেষ নায়ক, আসলে এখানে একটু একটা ঝামেলা। আমার জীবনের প্রথম সিনেমাটি কি রিলিজ হয়েছিল? না, রিলিজ হয়নি। ওই সিনেমাতে কাজের সুযোগ ওই সিনেমাতে আমার অনেক বন্ধুরা আমাকে বলতো যে তুমি ট্রাই করো, মডেলিং এ ট্রাই করো। হ্যাঁ, এরকম যে তুমি মডেলিং এ ট্রাই করো। তো আমার এক বন্ধু, সে ওর প্রচণ্ড ইচ্ছা ছিল, ওর নাম ছিল মাহমুদ মাইকেল। তো ও বলতো যে আমি না নোটিশ বোর্ডে এরকম দেখি অনেকে বাইরে থেকে এসে নোটিশ বোর্ডে পিন আপ করে দিয়ে যায় যে ওদের বিভিন্ন এরকম প্রোগ্রামের জন্য অ্যাঙ্কর দরকার, এই সেই ইউনিভার্সিটি নোটিশ বোর্ডে। তো ও এরকম দেখতো নোটিশ বোর্ডে, দেখতে গিয়ে একদিন দেখে একটা অনেক বড় সিনেমা শ্যুট হবে। এই সিনেমাটা সালমান শাহর জীবনী নিয়ে একটা পার্ট নিয়ে লাইফের, আর এটা একটা বড় কোম্পানি এটাকে প্রডিউস করছে, অটোবি। তো বিভিন্ন ডিটেলস ছিল। তো ডিরেক্টরের সঙ্গে যে ডিরেক্টর, সে হচ্ছে স্ট্যামফোর্ডের একজন টিচার। তো ও খুব ইন্টারেস্ট পায়। তখন ও অন্য কেউ যাতে অ্যাপ্লাই করতে না পারে বা কেউ যোগাযোগ করতে না পারে, ও ওইটা ওখান থেকে খুলে নেয়। খুলে নেওয়ার পরে ও আমাকে এসে বলতেছে যে আমি একটা কাজ করছি। ও যে এই তো বললো যে আগে তুই আমাকে সিগারেট খাওয়া। আমি বললাম আচ্ছা চল। বলছি দেখার পর বললাম ও আচ্ছা এটা কী হবে। তখন বললো যে এরকম যায় বেটা অডিশন দে এখানে, তুই যা না দেখা কর। তো আমি ওটা কথা বললাম, ওদের ফোনে যোগাযোগ করলাম, ফোনে যোগাযোগ করে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে ওনারা আমার ডিটেল নিয়ে ওরা আমাদের বললো যে আপনি তো, আমি তখন ফাইনাল ইয়ারে, তখন বললো যে আপনি তো পড়াশোনা করছেন এটা নিয়ে, তো আপনি আমাদের সাথে কাজ করেন। তো ওখানে গিয়ে ভালো লাগলো কি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অনেকেই যারা ফাইনাল ইয়ার বা পাশ করে বেরিয়েছে, ওরা সবাই টেকনিক্যাল টিমে, মানে ইয়েতে। তো আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা, একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট। হ্যাঁ একদম খুবই ভালো লাগলো, সবাই খুবই ভালো জায়গা থেকে এসছে। আর তখন আমি গিয়ে শুনলাম যে একটা মুম্বাই থেকে টিম আসবে, ক্যামেরা টিম, যারা এটা শ্যুট করবে। অবভিয়াসলি ওইটা আমার লাইফের আরেকটা পার্ট ছিল যেটা আমার ওখানে অ্যাটাচড হয়। এটা আসলে আমি বলি সেকেন্ডলি ওখানে যাচ্ছি। তো যাওয়ার পর আমি অডিশন দিতে যাই, যাওয়ার পর ওদের সঙ্গে কথা হয়। তখন আমি তখন ভাবছিলাম ভাই আমার এখানে হোক না হোক অডিশনে, আমি আপনাদের সঙ্গে বিহাইন্ড দ্য ক্যামেরা আমি কাজ করতে চাই। তো ওখানে এক ভদ্রলোক ছিলেন রবিন ভাই, উনি বললেন যে ওকে ঠিক আছে আপনি করেন, আমাদের সঙ্গে কাজ করেন, আসেন অফিসে। এরকম করতে করতে সেকেন্ড যখন অডিশন, আবার মানে ওই প্রথমটা হবার পরে ওটাকে শর্ট লিস্টেড করে আরেকটা অডিশন নেওয়া হচ্ছে। তো তখন আমার প্রডিউসার, আমার ডিরেক্টর, ওরা তখন সামনাসামনি অডিশন নিচ্ছে। তো অডিশনটা এমনভাবে নেওয়া হচ্ছে, সিনেমার কিছু সিচুয়েশন তাকে দেয়া হচ্ছে ইনস্ট্যান্ট। সে একটা সিচুয়েশন যখন করছে ওর মধ্যেই আরেকটা সিচুয়েশন দেওয়া হচ্ছে তাকে। তখন ওই রবিন ভাই বলে যে আমাদের টিমে একজন কাজ করে, দেখতে দেখতে খুব সুন্দর, ও খুব ভালো নাচে এবং আমি চাই একটা অডিশন দিক। তো তখন ওই আমার ডিরেক্টর প্রডিউসার ছিল, বললো অবশ্যই
বলো দাও। তো ওনারা আমাকে কিছু সিচুয়েশন দিল। তখন আমার ওখানে অ্যাক্টিং কোচ ছিলেন শাকিল আহমেদ। আচ্ছা, তো উনি আমাকে কিছু সিচুয়েশন দিয়ে দিল, আমি প্লে করলাম। তো তখন আসলে আমার ব্যাপারটা ছিল কি, এই যে সুযোগ পেয়ে গেছি, ডু অর ডাই, আমাকে দেখাতেই হবে আমি কি পারি। তো ওইটা এমনভাবে মাথায় কাজ করছিল, আমি অ্যাজ ইউজুয়াল ওখানে আমি করে গেলাম বেস্ট এফর্ট দেবার চেষ্টা করেছেন। তো তখন পরের দিন ওরা আমাকে বললো যে তুমি যদি করতে চাও, তুমি পারফেক্টলি বলো, তাহলে আমরা তোমাকে নিয়ে কাজ করবো, বাট তোমাকে টাইম দিতে হবে 3 মাস এখানে ফুল টাইম, অ্যাক্টিং থেকে শুরু করে ফিজিক্যাল ট্রেনিং, রাইট, এরকম একটা পুরো টাইম দিতে হবে। আমি রাজি, আমি তো রাজি, খুশি। তো তারপর আমাকে সাইন টাইন করানো হলো, এরকম কাজ শুরু হয়ে গেল, কাজও করতেছি। আমাদের ওইটাতে তখন ডিওপি ছিলেন বিজিতেশ দে, উনি ডন শ্যুট করেছিল শাহরুখকে নিয়ে। তারপরে হচ্ছে উনি আজা নাচলে করেছিলেন, খুব ভালো বিজ্ঞাপন শ্যুট করে, অনেক অভিজ্ঞ। হ্যাঁ। তো ওনার সঙ্গে কাজ করতে করতে গিয়ে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তো মাঝখানে সিনেমা বন্ধ হয়ে গেল, অ্যাজ ইউজুয়াল, ডিরেক্টর প্রডিউসারের ঝামেলা। তারপরে কি হলো? তারপরে তো আমি পুরাই শেষই হয়ে গেল। আচ্ছা, এবং আমি পুরোটাই ডিপ্রেস হয়ে গেলাম যে আমাকে দিয়ে আসলেই কিচ্ছু হবে না। তো পরে এই ডিপ্রেশন থেকে ফ্যামিলি থেকে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা হয়ে গেছে, হবে না, অন্য কিছু তো করতে হবে, সামনে যেতে হবে। তো তখন আমার পড়াশোনা শেষ, গ্র্যাজুয়েশন শেষ, আমি তখন ঘুরতে গেলাম ইন্ডিয়াতে। ঘুরতে যাওয়ার পরে ওখানে তখন আমার মনে হচ্ছিল যে ওখানে কিছু একটা করি। তারপরে ওখানে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করলাম, ওখানে দেখলাম। তারপর ওখানে কয়েকদিন ছিলাম, অনেক দিন থাকার পরে অনেক জনের সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে অনেক কাজ একটু শিখলাম, দেখলাম, বুঝলাম যে ব্যাপারগুলো কিভাবে করতে হয়, আসলে প্রফেশনালিজমে এটাকে কি করে নিতে হয়। তারপরে এরপরে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে চলে আসার পর আমি একদিন ভাবছি যে আমি কি করব। এর মাঝখানে যখন এই ফিল্ম করি, যখন বন্ধ হয়ে যাচ্ছিল ফিল্মটা, তখন আমাকে ওই রবিন ভাই বলেছিল যে আপনারা কাজ করেন, এই ফিল্মের যতগুলো স্টিল পিকচার আছে আপনি যাবেন, কাকরাইল যতজন লোক আছে সব জায়গায় অফিসগুলোতে, হ্যাঁ আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আরও কাস্টিং এর অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সবখানে আপনি এই ছবিগুলো দিয়ে দেন, সবখানে ছবিগুলো দিয়ে দেন। ওই যে ছবিগুলো দিয়ে এসেছিলাম আমি যখন বাংলাদেশে আসি, তো আমি ভাবতেছি যে অনেক দিন তো ঘুরে ফিরে খাচ্ছি, এখন কি করব, কিচ্ছু একটা তো করতে হবে, একটা চ্যানেলে ঢুকতে হবে, নাহলে কোথাও তো কিছু একটা করতে হবে, কিচ্ছু তো একটা করতে হবে। তখন আমি বাংলা ভিশনে একটা ইন্টারভিউ দিলাম। তখন বাংলা ভিশনে একটা প্রোগ্রাম হচ্ছিল, অন্য আলোর গান, ওখানে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আমি জয়েন করলাম। তারপর ঠিক আছে, জয়েন করার 2-3 দিন পর দেখি যে এখানে ওরকম আর কি, মানে যাই হোক, ওটা ওরকম প্রোগ্রামটা মাঝখানে গিয়ে ঠিকঠাক নেই। তো পরে আমি কি করলাম, আমি এরকম ডিপ্রেস আবারও। এবার একটু এক ফাঁকে আমি একটু সেই বিজ্ঞাপনের কাজটার কথা আসতে চাই। মডেল ব্যাংক থেকে সকালবেলা একটা ফোন, যে আপনি আমাদের এখানে ছবি দিয়ে গেছিলেন, আমাদের অমিতাভ রেজা, উনি একটা বিজ্ঞাপন করবেন। না, একদম অমিতাভ দার কাজ। হ্যাঁ, অমিতাভ রেজা উনি একটা বিজ্ঞাপন করবেন, আপনি গিয়ে একটু দেখা করে আসেন। তো গেলাম, গিয়ে ওনারা বললো অডিশন দিতে, একটা অডিশন দিলাম। অডিশন দেওয়ার পরের দিনই আমাকে বললো যে ওখান থেকে শুভ নামে আমাদের ইউনিভার্সিটি ইউলাভেরি একটা জুনিয়র ছিল, ও দেখে খুবই খুশি আমাকে ওখানে, যে আপনাকে ভালো লাগলো খুব পেয়ে। তো যে আমার মনে হয় আপনাকেই সিলেক্ট করবে, আমাদের যে ক্যারেক্টারটা এটা এরকমই, আপনার মতোই আমরা চিন্তা করতেছি। তো অনেক হেল্প করলো আমাকে যে কি করতে হবে আসলে অ্যাকচুয়ালি। আবার 2 দিন পরে শুভ আমাকে ফোন করলো যে ভাই আপনি সিলেক্টেড হয়ে গেছে আপনার। ওই কাজটা করলাম। কাজটা করার পরই আমাকে অমিতাভ ভাই ওদের অফিস থেকে বললো যে আমরা এটাকে একটা সিকুয়াল করব, 4টা সিকুয়াল হবে, একই গল্পের সেগমেন্ট থাকবে। তো আমরা তোমার সঙ্গে একটা নতুন কন্ট্যাক্ট করতে চাই, রাইট, আমরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই। হ্যাঁ ঠিক আছে, খুবই ভালো। তখন একটু ভালো লাগা শুরু হয়ে গেল। তো প্রথম সিনেমার সুযোগ, তারপরে পরবর্তীতে যেটা রিলিজ হয়েছিল, সেই রিলিজ হওয়া সিনেমা হচ্ছে, তারপর ওখান থেকে। তো এটার পরপরই আমাকে শাহিন সুমন ভাই ওনার একটা ফিল্মের জন্য অফার করলো, সেদিন বৃষ্টি ছিল। আচ্ছা। তো উনি পরপর আমাকে 2-3টে ফিল্মের গল্প শোনালো। তো আমি সিনেমা করতে গেলাম, বাট ওই টাইমটা এই কয়েকটা সিনেমা আসলে আমি হয়তো বলতে পারি এখন মনে হয় যে আমার টাকার বা আমার সারভাইভের করার জন্য বা যে কোনো কিছু, আমাকে তো থেমে থাকা যাবে না। তো হয়তো ওই ডিসিশনগুলো একটু ঝামেলা ছিল, ভুলভাল ডিসিশন নিয়ে ফেলছি। নানান রকম ডিসিশন
কি নিয়েছে ঠিক কি নেইনি সেই গল্প আমরা আরো শুনবো, কিন্তু Please. তার আগে একটি বিরতি নেব। Sure. প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। দেখতে থাকুন স্টারকাস্ট এবং সাথেই থাকুন বিজয় টিভির। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাই বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টারকাস্টে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান এবং আজ আমাদের সাথে আছেন চলচ্চিত্র অভিনেতা সুমিত সেনগুপ্ত। বিরতির পরে আপনাকে স্বাগত জানাই। আমরা তো বেশ রিলিজ হওয়া প্রথম সিনেমার গল্প শুনলাম, রিলিজ না হওয়াটারও গল্প শুনলাম। এবার একদমই বর্তমান সময় আমি ফিরে আসতে চাই। বেশ আপনাদের একটা ময়ূরাক্ষী সিনেমার যে গানটি, একটা আইটেম সং, কিন্তু বর্তমানে সবার বেশ বলা যেতে পারে যে নজর কাটছে। ময়ূরাক্ষীর গল্প শুনবো। ময়ূরাক্ষীর শুরুটা আসলে ওই যে বললাম না, আমি আসলে সবসময় একটু প্রফেশনালি কাজ করতে গিয়েও ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই। তো ময়ূরাক্ষী আমি যদি বলি, এটা এইভাবে বলতে হয় যে আমার জীবনে প্রথম, মানে আমি যদি বলি যে সিনেমা ইন্ডাস্ট্রিতে বা সিনেমা ক্যারিয়ারে আমার টার্ন, এই যে ভুলভাল ডিসিশন থেকে বেরিয়ে আসা বা অন্য টার্ন নেওয়া, সেটা আমার শুরুটা হয় পদ্মপুরাণ থেকে। জি। তো যেটার কারণে আমি রাশিদ পলাশের উপরে, আমার ডিরেক্টর, ওর উপরে আমি আসলে অনেকটা বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই। ওর সঙ্গে বন্ডিংটা ওরকম হয়, দুজনেরই একটা বন্ধু সুলভ। হ্যাঁ, দুজনেরই প্রথম সিনেমা, দুজনেই একটু ভালো করেছি। তখন একটা আওয়াজে আসছে, আমাকে নিয়ে কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, তো যে জিনিসটা আমার খুব ভালো লাগে। তো সেখান থেকে ইমোশনালি অ্যাটাচড হই। তারপরে যখন এরপরে একবারে মিশন এক্সট্রিম, তারপরে করলাম ব্ল্যাক ওয়ার, তারপরে আমার একদম যদি বলি ক্যারিয়ারের টার্ন দামাল, তো দেন এটার পরেই আসি আমি ময়ূরাক্ষীতে। তো তখন আসলে এটা প্রি প্রোডাকশন চলছিল, স্ক্রিপ্ট হয়ে গেছে, আমি গল্পটা শুনেছিলাম, কিন্তু তখন আমাকে পলাশ ভাই বলছিল যে আমি চাই যে আমার পদ্মাপুরাণ টিমটা এখানে থাক, আমি চাই বিশেষ করে তোমাকে, আচ্ছা, যে তুমি কাজ করো। তো গল্পটাকে পরে বললো যে গল্পটাকে আমি এভাবে দেখছি যে আসলে আমার গল্পটা তো একজন অ্যাক্ট্রেস, একজন প্রডিউসার আর একজন ডিরেক্টরের গল্প। তো আমরা পুরো গল্পটা দেখবো ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে। একদম। তো আমরা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো সিনেমাটাকে দেখবো। আচ্ছা। তো আমি চাই তুমি ডিরেক্টরের ক্যারেক্টারটা প্লে করো। তো এক সময় বললাম যে এই ডিরেক্টরটা কে আসলে, এটা তো একটা ট্রু ইভেন্ট থেকে নেয়া। তখন আমি বললাম যে ডিরেক্টরটা কি তুমি? তখন বললো যে হ্যাঁ, এই ডিরেক্টরটা অ্যাকচুয়ালি আমি ছিলাম। আচ্ছা। তো আমি বেশি ইন্টারেস্টেড হয়ে যাই। হ্যাঁ, একদম। আর আমার কাছে খুব ভালো যে জিনিসটা, আমি ওটা ছাড়তে চাইনি, কারণ আমি লোকটাকে অনেক বেশি অবজার্ভ করেছি, লোকটার সঙ্গে অনেক থাকা বসা ওঠা। তো আমার কাছে কোথাও যেন মনে হয় কিছু জায়গায় আমার জন্য খুব হেল্পফুল হবে, হয়তো আমি কাছাকাছি নিয়ে আসতে পারবো। তো এইটা আর কি আমার কাছে মনে হয়েছে তখন। আর সে বললো যে কিছু রাইখো, কিছু তোমার মতো কইরো। তো জিনিসটাকে আমি ওরকম একটা মেল জায়গায় রাইসু চরিত্রটাকে দেখেছি। সেটা তো বুঝতে পারলাম। এই যে যেটা হলো যে বিমানটা যেটা আমরা দেখেছি আসলে ছিনতাই হওয়ার ঘটনাটা, এটা কি পুরোটাই একটা কাল্পনিক চরিত্র? না, কাল্পনিক না। এটা আসলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা ট্রু ইভেন্টের উপরে এই সিনেমাটা করেছি। এটা হয়তো আমি ডেটটা বা টাইমটা ওইটা ঠিক মনে নেই। আমি এটা বলবো যে আমাদের একটা নিউজ ছিল খুবই আলোচিত, শিমলাকে নিয়ে। অ্যাক্ট্রেস ছিলেন যে শিমলা। তো আমরা ওনার লাইফের একটা পার্টকে আমরা আসলে এখানে পুরো সিনেমায় পোর্ট্রে করেছি। চলচ্চিত্র অভিনেত্রী, হ্যাঁ, নায়িকা শিমলার জীবনের কিছু অংশ নিয়ে আপনাদের এই সিনেমাটি। হ্যাঁ, আর ওই চরিত্রটা পোর্ট্রে করছে ববি হক। আচ্ছা। আমরা কিছু অংশ এর মধ্যে আপনাদের গানটা তো বেশ যেটা বলা যেতে পারে যে ভিন্ন রকম, একেবারে কমার্শিয়াল আইটেম সং যেটা বলা যেতে পারে, সেই আদলেই তৈরি হয়েছে। সিনেমাটা কি পুরোটাই কমার্শিয়াল? সিনেমা কমার্শিয়াল, আমি বলবো যে এটাতে আসলে কমার্শিয়াল ভাইব। আর আমি দেখেছি রাশিদ পলাশ, ও যখনই উনি ফিল্ম করেন তো ওনার ফিল্মের মানে টোনটাই এমন থাকে যে এটা একটু কিছুটা হলেও মানে একদম ঘেঁষে যাচ্ছে, একদম কমার্সকে ঘেঁষে একটু আর্ট। ওনার আসলে স্ট্র্যাটেজিটা এরকমই, উনি যখন গল্পটা বলে বা ওরকমই বলে। আসলে নানান রকম সিনেমা করতে গেলে তো নিজেকে নানান রকম ভাবে পরিবর্তন করতে হয়। আমরা দেখেছি যে এখন একটু দামালের চরিত্রে আসতে চাই, গোলরক্ষক মনি হিসেবে আপনি কাজ করেছেন। তো সেই জায়গাতে আপনার কি মনে হয়েছে যে আমার জন্য কষ্টদায়ক হচ্ছে যে একটি ক্যারেক্টারকে এস্টাবলিশ করাটা? ওই কাজের অভিজ্ঞতাটা একটু জানতে চাই, যে খুবই কি সহজ ছিল অভিনয়ের বিষয়টা? আসলে আমি বলবো যে যদি আমি বলি যে চুরি করাটা আসলে খুব কঠিন, খুব কঠিন। যখন কাউকে বলা হয় যে হ্যাঁ যদি চুরি করো তুমি, তো আসলে কিভাবে কোন স্টাইলে করবে
এটা আসলে তার উপরে ডিপেন্ড করে যে করবে। তো এখন তাকে সে কি করে এটা হ্যান্ডেল করবে যে মানুষ বুঝবে না কি আমি কিভাবে করবো, এটা আসলে তার উপরে। আমি যে আসলে চোর, এটা তার উপরে। আমি সেদিক থেকে বলবো যে অভিনয়টা অনেকটা এরকম যে আসলে আমি অভিনয় করব কিন্তু আমি কাউকে বুঝতে দেব না, বা ওই জিনিসটাকে আমার মধ্যে থেকে আমি আমার মতো করে একটা পোর্ট্রে করব। তো সেখানে সব থেকে বড় যে হাতটা থাকে, যদি আমি নিজে অ্যাজ এ অ্যাক্টর আমি ডিরেক্টর উপরে প্রচণ্ড আস্থা থাকে, বিশ্বাস থাকে, তো সেখানে আমার মনে হয় কি ওই ক্যারেক্টারগুলো না একদম বুম করে। হ্যাঁ, একদম জাস্ট চোখ বন্ধ করে ডিরেক্টরকে ছেড়ে দিতে হয় ডিরেক্টরের উপরে নিজেকে। এখন সে যদি বলছে না তোমার চোখ বাঁকা হবে না, বাঁকা হবে না, ওকে ডান, বাঁকা হবে না, এটা এরকমই হবে, বাস ছেড়ে দিলেই, অন্ধের মতো ছেড়ে দিলেই ওই ক্যারেক্টার বুম করে যায়। এবং এটা আমি একদম বিশ্বাস করি। আমি আপনি আমার হইচইতে একটা সিরিজ আছে হান্ট ডাউন, আপনি দেখেছেন কিনা, জিল্লুর এই চরিত্রটা আমার ডিরেক্টর সানি সানোয়ার, ওনার খুব পছন্দের একটা চরিত্র হচ্ছে জিল্লুর। তো আমারও পছন্দের চরিত্র। ওটিটিতে কাজটা কি আপনার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে বা আমার জন্য ভালো সুযোগ? অবভিয়াসলি এটা নতুন প্ল্যাটফর্ম তো সবসময় নতুন সুযোগ নিয়েই আসে, তাহলে না হলে নতুন প্ল্যাটফর্ম কি করে হয়। ফাতিমা নিয়ে কথা বলতে চাই। যথেষ্ট প্রশংসা আই থিঙ্ক আপনি পেয়েছেন। এই কাজের সুযোগটা কিভাবে এলো এবং কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এটা মানে এটার অভিজ্ঞতা দুর্দান্ত অভিজ্ঞতা, ফ্যান্টাস্টিক। আমি আমার জীবনে কোনো বড় প্রোডাকশন আফটার কি বলে শেষ নায়ক, আমি এটাই করেছিলাম এবং যথেষ্ট দর্শকপ্রিয়তা পেয়েছেন আপনি। একদম, এটা আসলে কি বলবো, আপনাদের দোয়া, ভালোবাসা, সবারই ভালোবাসা অ্যাকচুয়ালি, আমার সৃষ্টিকর্তার ইচ্ছা, বাবা মা, সবাইকে আসলে আমি ওটা কাজটাও করেছিলাম বলতে কি আমি সব কাজই মন দিয়েই করি, খুব প্যাশনেটলি করি। তো এখানে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা সব থেকে বেশি আমার অ্যাট্রাকশন ছিল যে ওটা একটা মুক্তিযোদ্ধার চরিত্র। আর এই চরিত্রটাকে ডিরেক্টর নিজে পোর্ট্রে করেছে আমাদের শাফি ইমাম রুমি, শহীদ শাফি ইমাম রুমির চরিত্রটাকে। বাহ। তো আমি এই সুযোগটা, এই কোনো কিছুই আমি নষ্ট করতে দেইনি, কোনো কিছুই হতে দেয়নি, যার কারণে হয়তো সবার এত ভালো লাগছে, আমি হয়তো এত কাছে যেতে পারছি সবার। হ্যাঁ, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। আজকে হয়তো এইখানে বসে আছি এই ফাতেমার এইটা ধরেই হয়তো আমরা আরো অনেক গল্প শুনবো। আরো একটু বিরতি নেব এখন প্লিজ। প্রিয় দর্শক, সময় হচ্ছে আবারও বিরতি নেবার। দেখতে থাকুন স্টারকাস্ট। দেখা হচ্ছে ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, বিরতির পরে স্বাগত জানাই বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টারকাস্টে। আমাদের সঙ্গে আছেন অভিনেতা সুমিত সেনগুপ্ত। চলুন কথা বলি তার সাথে। বিরতির পরে আবারও স্বাগত আপনাকে। একটু এসে মার্ডার, এই সিনেমাতে আপনি ক্যামেরার পেছনে কাজ করেছেন। ক্যামেরার পেছনে কাজ করার প্ল্যানটা কি অনেক আগে থেকেই ছিল, নাকি আমি মিডিয়া অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়েছি এই জন্য? আসলে হ্যাঁ, বলতে পারেন প্ল্যান বলবো না, আসলে ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই ছিল। তো এটা হচ্ছে, আমি বলবো যে আমি বলি না অনেক কাজ করতে গিয়ে আমি প্রফেশনাল থেকে পার্সোনালি অ্যাটাচমেন্ট হয়ে যায় ইমোশনালি। তো আসলে সানি ভাই, আমার যে প্রডিউসার সানি সানোয়ার, ওনার সঙ্গে আমার রিলেশনশিপটা আসলে ওরকমই। তো সামহাও আমি কোম্পানির সাথে অনেক বেশি অ্যাটাচড হয়ে যাই। তো তখন ভাইয়াই আমাকে একটা প্ল্যান বলে যে তুমি যদি কাজ করতে চাও আমার সঙ্গে করতে পারো। তো আমিও দেখলাম ভেবে, তখন আমি ভাইয়াকে বললাম, আমি এক লাফে একদম বললাম যে হ্যাঁ ভাইয়া আমি কাজ করতে চাই। তো বলে যে তাহলে তুমি হচ্ছে ক্রিয়েটিভটা দেখো, হ্যাঁ আমার জন্য ভালো হয়, আমি একা সামলাইতে পারি না, চলো আমরা একসঙ্গে মিলে কম্বাইন্ডলি কাজ করি, তোমার জন্য ভালো হবে। তো আমি হচ্ছে দেখলাম যে আমি আসলে অনেক বড় বড় অ্যাক্টরদের বায়োগ্রাফি পড়ি যখন, তখন দেখি যে দে আর অলসো প্রডিউসার, ডিস্ট্রিবিউটর, তারা অনেক জায়গায়। তো আমি লাস্ট টাইম যখন একবার মুম্বাইতে গেছিলাম, তখন শুনছিলাম যে অজয় দেবগান প্রোডাকশন, ওরা 13টা ফিল্ম প্রডিউস করছে, উনি নিজেই প্রডিউস করছে এবং বিভিন্ন জায়গার। তো তখন আমার ইয়েটা বেশি হয় যে ঠিক আছে, এটাও একটা মানুষের একটা অ্যাক্টরের ক্যারিয়ার হতে পারে। হ্যাঁ, তো ভালো। তো সো আমি এখান থেকেই আমার ইচ্ছেটা, তারপরে ভাইয়াকে বলা, ভাইয়াও তো সেও খুবই অ্যাপ্রিসিয়েট করে এই ব্যাপারটাকে। দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে চাই। আপনার যিনি জীবন সঙ্গিনী, তিনিও মডেল, তার পাশাপাশি অভিনেত্রী। পরিচয় কি করে হলো? বিয়ে তো প্রেম করে। হ্যাঁ,
কি করে পরিচয় তো হলো? ফেসবুক থেকে পরিচয়, আচ্ছা, তারপর পহেলা বৈশাখে দেখা, হুম, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে নাকি জটিল প্রেম, একদম ফেসবুকে প্রেম একদম জটিল প্রেম হয়ে গেল। জটিল ঠিক না আসলে, বিয়ে করব খুঁজেই তো পাওয়া যাচ্ছিল না। মানে কি পাত্রী? পাত্রী আল্লাহ, এরকম সুদর্শন ছেলের জন্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না? পাওয়া যাচ্ছিল না, সবাই ভাবতো আমার গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, এটাই একটা সমস্যা, মানে ট্রাস্ট ইস্যু ছিল। জানি না। তো তারপরে হচ্ছে সেখান থেকে আমাদের দেখা, মানে এরপরে দেখার পরে ধীরে ধীরে আমরা দুজন ফ্যামিলিকে মিট আপ করাই, ফ্যামিলির সঙ্গে তাদের কথাবার্তা হয়। তো দেন আমাদের ফ্যামিলি থেকে যখন আমাদেরকে বলে যে বিয়ে হয়ে গেল, হ্যাঁ বিয়ে, আন্ডারস্ট্যান্ডিং কেমন? ভালো। কারণ আন্ডারস্ট্যান্ডিং এটা শুধু আমি বলবো এক সাইড, ছেলেদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হয়, তাই? এটাই হয়, তাই না? নীলাঞ্জনা ঘোষ দিদি কিন্তু দেখবেন এই দেখো, প্রোগ্রাম, কিন্তু but- দেখবেন। না মানে কি এটা থেকে আমরা এটা বলবো যে ছেলেরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে? না, ওই সেন্সে না, আচ্ছা, নট লাইক দ্যাট। তাহলে কোন সেন্সে? মানে সব বোঝার দায়িত্ব শুধু তাদের? বুঝতে হয়, আমরা কি বুঝি না? না, সবাই পার্সোনালি নিয়ে নিচ্ছে ব্যাপারগুলোকে, এরকম না আচ্ছা। বিষয়টা অনেক সময় বুঝতে চায় না আসলে, সেই সময়টাতেই Okay, so আসলে বুঝতে হয়। আমরা কি তাহলে বুঝে নিব যে সুমিত সেনগুপ্ত বউয়ের আবদারে বেশ চাপে থাকে, এরকম কিছু? না, চাপে থাকি না, বাট সেটা অ্যারেঞ্জ করার জন্য অনেকটা চাপে থাকি, আচ্ছা, সেটাকে মেইনটেইন করার জন্য অনেকটা চাপে থাকি, এই আর। মানে আবদার নিয়ে চাপে থাকতে হয়, তাই তো? আবদার নিয়ে চাপে থাকি না, আবদারটাকে পূরণ করা নিয়ে এটা চাপে থাকি। আচ্ছা, তো বাস্তবায়ন নিয়ে চাপে থাকতে হয়। বাস্তবায়ন নিয়ে, এক্স্যাক্টলি। আপনার ক্যারিয়ারের যেই বিষয়টা, সেই জার্নিটা আমি একটু খেয়াল করে দেখলাম যে আপনি কিন্তু অনেক ছোট ছোট কাজ করে তারপর একটা জায়গায় যে বড় পর্দায় কাজ করার আপনার সুযোগ হয়েছে। আপনি টিভিসি করেছেন, আপনি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন, এবং মিউজিক ভিডিওর ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। মিউজিক ভিডিওর কাজের বিষয়টা কিভাবে এলো, যে কেন মনে হলো আমি মিউজিক ভিডিওতে কাজ করতে পারবো বা করব? আচ্ছা, এটা একমাত্র সম্ভব হয়েছে আসলে প্রেক্ষাগৃহের জন্য। হ্যাঁ, এটা একটা প্রোডাকশন হাউস, খুবই রিনাউন্ড প্রোডাকশন হাউস প্রেক্ষাগৃহ। ওরা খুব ভালো ভালো মিউজিক ভিডিও বানায়। বিশেষ করে ওদের যেটা লাইমলাইটের কাজ, যেটা ওরা সবসময় করে, সেটা হচ্ছে যে এই স্বপ্ন যাবে বাড়ি, এটা ওদের। তো আমার ডিরেক্টর ছিল শাহরিয়ার পলক, আর এটা অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল হচ্ছে মুস্তাফি শিমুল। তো এরা দুজনই আমার ইউনিভার্সিটি মেট, আমরা একই ডিপার্টমেন্টে ছিলাম। হ্যাঁ, একই ডিপার্টমেন্টে ছিলাম। তো আমি যখন আসলে এই সিনেমা, মানে আমি মাঝখানে একটা ব্রেক ছিল আমার, যে আমি একটু অন্য ট্র্যাকে যেতে চাই, অন্য ধরনের কাজ করতে চাই, তখন দেখতেছিলাম যে ভাইবটা অন্যদিকে যাচ্ছিল, ক্যারিয়ার নিয়ে একটু কনফিউশন ছিল, অন্যদিকে যাচ্ছিল। তো তখন আসলে আমি ভাবছিলাম যে তখন যেহেতু একটা মিউজিক ভিডিও করি, তখন মিউজিক ভিডিওর মানে বেশ রকমের এই যে ধ্রুব মিউজিক স্টেশন এবং এগুলো অনেক ভালো ভালো প্রোডাকশন হচ্ছিল। তো তখন আমার একদিন দেখা শিমুলের সঙ্গে, তো তখন আমি বললাম যে আমি এরকম একটা করতে চাই। তখন আমাকে বললো হ্যাঁ চলো আমরা একসঙ্গে কাজ করি, খুব ভালো হবে। আমি বললাম যে তাহলে একটা ভালো কাজ করি। তখন ও বললো যে তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, আমি পলককে বলতেছি, পলকের সঙ্গে আমরা বসে একটা ভালো কাজ করি আমরা তোমার সাথে, চলো। তখন আমার তাহসান ভাইয়ের একটা কাজ এরকম ওরা করবে, তাহসান ভাই এবং পূজার একটা মিউজিক ভিডিও, এটা ধ্রুব মিউজিক স্টেশনের জন্য। তো আমার একটা বিশ্বাস, ওই যে বললাম না, ডিরেক্টরের উপরে একটা আস্থা যখন থাকে অ্যাক্টরদের, তো তখন তো পলক এবং শিমুলের উপর আমার একদম, মানে আমার ইউনিভার্সিটি থেকে আস্থা ওদের উপরে। মানে আমি জানি যে ও যখন আমাকে নিয়ে করবে, সো আমি যখন ওকে 100% আমার জন্য যেটা ভালো হবে ওরা ওটাই করবে। তো ঠিক এরকম কাজ শুরু হয়ে গেল। তো আমি পলকেরও বললাম, পুরো ডিপেন্ড ছিলাম একদম। তো আমরা 2 দিন শ্যুট করলাম, স্টোরিটা অনেক মজার, দুজনই একই, আমি আর আমার কো অ্যাক্ট্রেস ছিল শার্লিনা হোসেন। তো আমাদের গল্পটা হচ্ছে এরকম, দুজনই কলিগ, একই অফিসে চাকরি করে, তাদের রিলেশনশিপটা অফিস থেকে যখন বাসায় যারা যায়, অফিসের স্টাফ বাসে, তো তখনই তাদের প্রেমটা হয়, এরকম একটা গল্প। তো খুব ভালো লাগলো আমার কাছে এই সিচুয়েশনটা বা ওদের গল্পটা। তারপর তো করে ফেললাম। তারপর যেদিন রিলিজ হলো গানটা, তো আমি রিলিজের পরে আমি তো দেখলাম এখন প্রায় 35 মিলিয়ন ভিউজ, প্রচুর ভিউজ। তো এটা ভালোবাসা আসলে। এটা হয় কি, অ্যাক্টর যখন ডিরেক্টরের উপরে এতটা আস্থা করতে পারে, তখন আসলে অ্যাকচুয়ালি অডিয়েন্সরা তখন আসলে জিনিসটাকে কোর জায়গায় ধরতে পারে, আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ
আপনাকে আমাদের মাঝে আসবার জন্য এবং এই যে নানান ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের পছন্দের কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং দেখতে থাকুন স্টারকাস্ট, সাথেই থাকুন বিজয় টিভির। আল্লাহ হাফেজ।